ওআইসিতে 53টা দেশ, কোথায় ওআইসি? তাহলে এই ধরনের সংগঠনের টিকে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ওরা হয়তো মৃত্যুর দিন গুনছে আর কি। আমি তো গাজার কোনো ভবিষ্যৎ দেখছি না। বন্দি বিনিময়ে যখন, আমি তো বলবো যে এটি একটা ফাঁদ ছিল, প্যালেস্টাইনের পক্ষে কিন্তু কোনো সমর্থন। এই ধরনের বর্বরতা, এই ধরনের হিংস্রতা, মানে আমরা সভ্য দুনিয়ায় আছি এটা কোনোভাবে ভাবা যায় না। আর তার নেতৃত্ব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক। এক সময় বাংলাদেশে যখন এই গাজায় বা ফিলিস্তিনিদের হত্যা করা হতো, এখানে কিন্তু অনেক মিছিল মিটিং হতো। ইদানিং আর হয় না। যদিও এই ঘটনার পরে গতকাল দেখেছি কারা তৌহিদে জনতা নামে একটা মিছিল করেছে, কিন্তু আগে কিন্তু অনেক বেশি হতো। এটা আমরা কেন আস্তে আস্তে এটার প্রতি এই এত হয়ে গেলাম, নির্মম? এটা আপনি ঠিকই বলেছেন। আমি কালকে আমার সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও একটু লিখেছি যে গাজার এই ঘটনার তো আসলে নেওয়া যায় না। এত বর্বরতা পৃথিবীতে, এই 2025-এ এসে পৃথিবীতে একদিনে 500 শিশু, আমি বলবো এখন শিশুই তো মারা যাচ্ছে। এখন আপনি বোধহয় গাজায় বয়স্ক মানুষ দুর্লভ হয়ে যাচ্ছে। এরকম এক বর্বরতায় পৃথিবী প্রায় নীরব, কিছুই হচ্ছে না, কিছুতেই থামানো যাচ্ছে না, মুখ খুলছে না। আচ্ছা, আমাদের দেশে বলি, আমাদের দেশে একসময় প্যালেস্টাইনিদের সংগ্রামে আমরা এত সক্রিয় ছিলাম যে তাদের এখানে বাংলাদেশের তরুণরা যুদ্ধ করতেও গিয়েছিল লেবাননে, এবং প্যালেস্টাইনিরা আমাদের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণও নিয়েছে ফর্মালি। ফলে এরকম বাংলাদেশের রক্ত প্যালেস্টাইনের মানে মাতৃভূমির জন্য ওই রক্ত দিয়েছে, সেই রক্ত মিশে আছে লেবাননে এবং বিভিন্ন জায়গায়। সেরকম বাংলাদেশ একসাথে দাঁড়িয়ে এখন প্রতিবাদ করা উচিত। আমি বলবো সরকারি একটা দিন অন্তত ঘোষণা করা উচিত যে সরকারিভাবে সরকারি মানুষ, বেসরকারি মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি সবাই মিলে একদিন প্রতিবাদ জানানো উচিত। গাজাবাসীর সংহতি জানিয়ে একটা সমাবেশ করা উচিত। মানে অনেক কিছু করা উচিত। এতে হয়তো আমরা গাজার মানুষের দুঃখ কমাতে পারছি না, বা যুক্তরাষ্ট্র ইসরায়েলকেও থামাতে পারবো না, কিন্তু নিজেদের গ্লানি, নিজেদের যে অপরাধ বোধ, কিছু না করতে পারার যে বেদনা, সেইটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমাদের সংবিধানেও কিন্তু আছে বিশ্বের নিপীড়িত মানুষের, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু আমাদের একটা সাংবিধানিক অঙ্গীকার আছে মুক্তিযুদ্ধের পরে। এবং ইয়াসির আরাফাতের আমলে উনি অনেকবার এখানে এসেছেন, আমাদের শাসকরা ওনাকে বিপুলভাবে বরণ করে নিয়েছিল, এবং আমাদের এখান থেকে তরুণরা যাতে সহজে যেতে পারে যুদ্ধ করতে বা ওই সংগ্রামে, সেই আমাদের শাসকরাই করে দিয়েছিলেন। সেই ঘটনাটা এখন হতে পারে, কিন্তু এখন হওয়া জরুরি এখনই। সোহরাব হাসান, যেটা যে এত বড় অপরাধ, মানে এতদিন ধরে সবার চোখের সামনে হয়ে যাচ্ছে, আমরা এত কথা বলি, গাল ভরা কথা বলি, গণতন্ত্রের কথা বলি, মানবাধিকার কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ রয়েছে, জাতিসংঘ তো আউট অ্যান্ড আউট ফেল, এখানে কিছুই করতে পারছে না। তো সেখানে মানে এত বড় অপরাধ কিভাবে হয় দিনের পর? মানে এত নৃশংসতম, নিষ্ঠুরতম, এবং মানব ইতিহাসে এরকম ঘটনা আছে বলে মনে হয় না। আপনি দেখুন, মানে 1-2 বছরের মতো তারা এই গণহত্যা চালিয়ে গেল। তারপর তৃতীয় পক্ষের মাধ্যমে বা একটা সমঝোতা হলো হামাসের সাথে ইসরায়েলের, পারস্পরিক বন্দি বিনিময়। এবং বন্দি বিনিময়ে যখন, আমি তো বলবো যে এটি একটা ফাঁদ ছিল, যে যখন ইসরায়েল মনে করেছে তাদের যাদেরকে মুক্ত করার দরকার, তারা মুক্ত হওয়ার পরে আবার কিন্তু আগ্রাসন চালানো। কারণ এরপরে হামাসের পক্ষ থেকে প্রথম হামলা চালিয়েছে এরকম কোনো দৃষ্টান্ত নেই। আর এই শিশু, বাচ্চা, মানে এদের যে কান্না এবং এদের যে আর্তনাদ, এবং একটা শিশুকে দেখতাম দুটি লাশ, 2 শিশুর লাশ 2 পাশে, মানে মাথা মুড়ে দেওয়া, সে লাশ নিয়ে কাঁদছে। একটা শিশু দেখলাম যে আরব করে চিৎকার দিচ্ছে, মানে আরবরা কোথায়, আরবরা কি বলছে। আমরা অবশ্যই আমরা সংহতি জানাবো, আমাদের মানবিকতা, আমাদের মুক্তিযুদ্ধে বিশ্ব সম্প্রদায় কিন্তু এগিয়ে এসেছিল। 71-এর মুক্তিযুদ্ধে একটা বড় আমাদের শক্তি ছিল কিন্তু আন্তর্জাতিক সমর্থন, কিন্তু এই প্যালেস্টাইনের পক্ষে কিন্তু কোনো সমর্থন। বিশেষ করে ট্রাম্প এসে যে বার্তাটা প্রথম দিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ কিন্তু বন্ধ করে দিলেন প্রায়, এবং ইসরায়েলের ক্ষেত্রে বললেন যে হামাসকে এবং প্যালেস্টাইনিদের এখান থেকে চলে যেতে হবে, গাজা থেকে। মানে একটা উদ্ভট, তারা মাতৃভূমি ছেড়ে সৌদি আরবে তিনি জায়গা করে দেবেন। মানে এই ধরনের বর্বরতা, এই ধরনের হিংস্রতা
মানে এটা বিশ্ব মেনে নিচ্ছে এবং এটি খুবই দুঃখজনক। মানে আমরা সভ্য দুনিয়ায় আছি এটা কোনোভাবে ভাবা যায় না। আর তার নেতৃত্ব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক, এবং তার কাছে আমরা আশা করছি মানবিকতা বা কী বলে মনুষ্যত্ব বোধ এবং সহায়তা, মানে এটা তো কোনো হবে না। এই যে আরব দেশগুলো, তাদের তো এমন না যে তারা মার্কিন সহায়তা ছাড়া 1 মাস 5 মাস বা 1 বছর চলতে পারবে না, কিন্তু কেউ এসে দাঁড়ানো না তাদের পক্ষে। এমনকি মিশর, সৌদি আরবের এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকেও সেই মিশরের ভূমিকাও খুবই রহস্যজনক না, খুবই বলবো যে নিন্দনীয়। অন্য অন্য দেশ তো আছেই, এবং এটি হচ্ছে যে সেই কথিত মুসলিম জঙ্গিবাদের বিরুদ্ধে বা মৌলবাদের বিরুদ্ধে যে তাদের যুদ্ধ ঘোষণা ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে সেটার একটা কি বলে যে আমরা মহড়া। জি, অনেক ধন্যবাদ। আমরা পারভেজ আপনাকে দিয়ে শেষ করবো, যেটা হলো ধরুন এই যে গাজা বা হামাসের বিরুদ্ধে যে ধরনের বয়ান তৈরি করেছে পশ্চিমারা, সেটা একটা প্রভাব ফেলেছে। এবং আমরা বাংলাদেশের কথা বললেন, কিন্তু যে আরব দেশগুলোর তো মানে ভূমিকা নিয়ে তো কোনো মানে যৌথ সক্রিয় কোনো ভূমিকাই নেই। ওদের তো আরও সক্রিয় ভূমিকা সবাই দুনিয়া আশা করে। ওআইসিতে 53টা দেশ, কোথায় ওআইসি? এবং ওআইসি প্রায় মুসলিম উম্মার কথা বলে। আমি বলছি না যে গাজাবাসীর পাশে দাঁড়ানো শুধু মুসলিমদের দায়িত্ব, এটা আমি অন্তত মনে করি না, সারা পৃথিবীর মানুষের দায়িত্ব। কিন্তু ওআইসির তো একটা বাড়তি দায়িত্ব এক্ষেত্রে ছিল। 53টা দেশ, তারা এরকম বর্বরতায় কোনো সক্রিয় ভূমিকা দেখাতে পারছে না। তাহলে এই ধরনের সংগঠনের টিকে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং ওআইসি যেভাবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করে বিভিন্ন সময়, সেই নেতৃত্ব দাবি করারও কোনো সুযোগ নেই। আমি বলবো গাজা প্রমাণ করেছে যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ওআইসি বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, এদের মুসলিম জনগোষ্ঠীরকে নৈতিকভাবে বলার আর কিছু নেই, কারণ এরা সাংঘাতিক পুরোপুরি ব্যর্থ হয়েছে এই ঘটনায়। আপনি দেখেন সিরিয়ায় আসাদ সরকারের হটানোর ঘটনায় এই দেশগুলো কিন্তু যৌথভাবে কাজ করছে। অবিশ্বাস্য যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, টার্কি, এরা সিরিয়ায় একসঙ্গে কাজ করছে, ওরা গাজা নিয়ে একসঙ্গে কাজ করতে পারছে না। এটাই বোঝা যাচ্ছে যে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্যই তারা আসলে। তাহলে কি শেষ পর্যন্ত ট্রাম্পের যে স্বপ্ন গাজা ধ্বংস করে এখানে প্রাসাদ বা বানাবে, রিসোর্ট বানাবে, সমুদ্রমুখী রিসোর্ট হবে? আমি তো বলবো গাজা অনেকাংশে ধ্বংসই হয়ে গেছে, এবং আমরা কল্পনাও করতে পারবো না যে ওইখানে যারা বেঁচে আছে এরা কেউ মানসিকভাবে সুস্থ আছে। কারণ এরকম একটা বর্বরতার ভিতর যারা বেঁচে থাকে, ওরাও আসলে বেঁচে থাকে না, ওদের ভিতর কোনো মানবিক কিছু আর হয়তো নেই অবশিষ্ট। ওরা হয়তো মৃত্যুর দিন গুনছে আর কি। আমি তো গাজার কোনো ভবিষ্যৎ দেখছি না। এখন এরকম বাংলাদেশ সহ যারা দূরের দেশগুলো আছে, আমি বলবো আরব বিশ্বের হস্তক্ষেপের বাইরে, প্রভাবের বাইরে, তাদের সক্রিয় হওয়া উচিত। বড় ধরনের মোবিলাইজেশন দরকার। এখন সারা পৃথিবী আসলে যদি একটু মানবিক পৃথিবী যদি হয়, তাহলে তো এইভাবে এই ঘটনা ঘটে এবং সক্রিয় হওয়া উচিত সবার। এগুলো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।